হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম এক্সাম কমরেডস ইউনিভার্সিটিতে। আর তোমরা জানোই যারা চাকরি বাকরির জন্য পড়াশোনা শুরু করছো তাদের কিন্তু অনেক সময় দিশাহীন হয়ে যাও যে কিভাবে কি পড়বে বা গোড়াটা কিভাবে শক্ত করবে। দেখো, দুম করে যখন কোনো কিছু পড়ানো শুরু হয়ে যায় তখন তো তোমাদের সমস্যা হয়। সেই নিরিখেই বেসিক কনসেপ্টগুলোকে আমরা কিন্তু প্লেলিস্ট ধরে ধরে সাবজেক্ট ওয়াইজ দিয়ে দিয়ে থাকছি। অলরেডি তোমরা পলিটির কিন্তু বেশ কিছু সাবজেক্ট চ্যাপ্টার ওয়াইজ পেয়েছো। তো সেই নিরিখেই আজকের পলিটির সেই পরবর্তী যেটা বেসিক ক্লাস, যেটা প্রত্যেক চাকরি বাকরি প্রার্থী যারা চাকরির জন্য পড়াশোনা শুরু করছো তাদের জন্য বেসিক ফাউন্ডেশন যে ক্লাসগুলো সেটাই শুরু হচ্ছে। তো আজকের টপিক তোমরা থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো যে ভারতের নাগরিকত্ব বিষয় নিয়ে পড়ানো হবে, যেটা ভারতের সংবিধানের আর্টিকেল 5 থেকে 11-র মধ্যে বর্ণিত রয়েছে। স্যার, চলো দ্রুত আমরা এই বিষয়টাকে নিয়ে বিস্তারিত আলোকপাত করব। স্যার, জিনিসটা কি? ভারতের নাগরিকত্ব বা এই সিটিজেনশিপ, এই জিনিসটা আমি আগেই বলেছি ভারতের সংবিধানের পার্ট 2 বা ভারতের সংবিধান নামক যে বইটা আছে তার দ্বিতীয় অংশে রয়েছে এবং আর্টিকেল 5 থেকে 11-র মধ্যে বর্ণিত রয়েছে। এবার স্যার প্রসঙ্গ আসবেই, স্যার এটা কেন পড়তে লাগবে, কিভাবে পড়বো। আগের চ্যাপ্টার তোমরা যদি দেখে নাও বা তোমরা যদি একটু, যারা নতুন দেখছো তারা যদি প্লে লিস্টটা দেখো তাহলে তোমাদের কনসেপ্ট আরো বুঝতে সুবিধা হবে। তাই অবশ্যই প্লে লিস্টে এই পলিটির ক্লাসগুলো দেখা শুরু করে দাও যারা নতুন স্টুডেন্ট তাদের জন্য বলছি। বাট ওভারঅল কি আমরা দেখলাম, 1947-এ আমাদের দেশটা স্বাধীনতা পাচ্ছে ব্রিটিশদের হাত থেকে। কিন্তু সেই সময়তে কিন্তু এটা বড় চ্যালেঞ্জও ছিল। নতুন যে ভারতবর্ষ তৈরি হচ্ছে সেই ভারতবর্ষের একটা চ্যালেঞ্জও হলো ধর্মের ভিত্তিতে তখন দেশটা ভাগ হয়ে গেছিল, একটা হিন্দুস্তান আর একটা পাকিস্তান। যে পাকিস্তানের পূর্ব দিকে পূর্ব পাকিস্তান তৈরি হচ্ছে এবং পশ্চিম দিকে পশ্চিম পাকিস্তান তৈরি হচ্ছে। সেই নিরিখে নবজাতক যে দেশটি তৈরি হচ্ছে 1947-এ ইন্ডিয়া, সেই সময় সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে সেই সময় তো প্রচুর লোকজন এই দিক থেকে এদিক বা এই দিক থেকে এদিক করেছে, এরকম ভাবে পূর্ব বাংলা থেকে এইদিকে বা এই দিক থেকে ওইদিকে করেছে প্রচুর লোকজন। তাহলে ভারতবর্ষের কারা নাগরিক? যারা বসবাস করে তারাই কি নাগরিক? দেখো, যারা বসবাস করছে কোনো পার্টিকুলার জায়গাতে তারা আসলে কারা? তারা আসলে বাসিন্দা। তারা আসলে কারা? তারা আসলে বাসিন্দা, অর্থাৎ রেসিডেন্স বলা হয় তাদেরকে। আবার অনেকেই তো আছে যারা স্থায়ী বাসিন্দা নয়, নর্মাল বাসিন্দা নয়। অনেক সময় এই যে দেখবে মাঝখানে এই মায়ানমারের এই দিক থেকে রোহিঙ্গারা, রোহিঙ্গা তোমরা নিশ্চয়ই রোহিঙ্গা সমস্যার কথা খবরে শুনেছ। এই রোহিঙ্গা লোকজন তারা পালিয়ে পালিয়ে চলে আসছিল মায়ানমার বাংলাদেশ পেরিয়ে ইন্ডিয়ার দিকে ঢুকে পড়ছে বলে এরকম একটা খবর এসেছিল। তাহলে যারা পালিয়ে আসছে, যারা আশ্রয়কারী, যারা আশ্রয় চাইছে, সাহায্য চাইছে, আবার রাজনৈতিক শেল্টারও অনেকে নিয়ে থাকে। যেমন তোমরা জানো সাম্প্রতিককালে বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে আশ্রয় দেওয়া হয়েছে ভারতবর্ষে। এই যে খবরগুলো উঠেছিল, তাহলে এরকম করে আশ্রয়কারীও আছে, তাহলে তিনিও কি ভারতের নাগরিক হবেন? তো ভারতের নাগরিক কারা? কারণ এই নাগরিকরাই আমরা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি, আমরা এই ভারতের নাগরিকরাই বিভিন্ন ফ্যাসিলিটিস পেয়ে থাকছি, আমরা এই দেশটাকে সংরক্ষণ করব, দেশের ধারক বাহক রক্ষক আমরাই তো দেশের, আমাদের দেশটা তো আমাদের বাপ মা। তাহলে এই দেশটাকে রক্ষা করব, দেশ থেকে যেমন ফ্যাসিলিটিস পাবো, বাপ মার থেকে যেমন সুবিধা সুবিধা পাই, বাপ মাকে ভালো রাখার দায়িত্বও আমাদের। এইটাই নিয়ে তো গোটা পরিবার। তো আমাদের দেশটা, আমরা কোন পরিবারের লোক? আমরা আমাদের পরিবারের লোক, আমাদের আইডেন্টিটি কি? আমরা যে ইন্ডিয়ান বলি, উই আর ইন্ডিয়ান, আমরা যে সেটাকে নিয়ে প্রাউড ফিল করি, সেই জিনিসটাই কিন্তু আজকের এই চ্যাপ্টারের মধ্যে রয়েছে। স্যার কি পড়বো তার জন্য? স্যার পড়তে হবে এটাই পার্টিকুলারলি যে তাহলে এই নাগরিকদের নিশ্চয়ই কিছু স্যার অ্যাডভান্টেজেস রয়েছে, কিছু সুযোগ সুবিধা রয়েছে। সেই সুযোগ সুবিধা স্যার গুলো কি কি? নাম্বার 1 সুযোগ সুবিধা স্যার হচ্ছে পার্টিকুলারলি সাম ফান্ডামেন্টাল রাইটস ফর দেয়ার। যারা ভারতের নাগরিক হয় তাদের নির্দিষ্ট কিছু ফান্ডামেন্টাল রাইট থাকবে, এটা তোমরা পরের চ্যাপ্টারে ডিটেলে পেয়ে যাবে।
মৌলিক কর্তব্য যখন তোমাদের পড়াবো, এই অধিকার যখন পড়াবো ফান্ডামেন্টাল রাইটস, তখন আরো অনেক পাবে। আর্টিকেল 12 থেকে 36 আমাদের পড়তে হবে। কিন্তু বিশেষ কিছু অধিকার আছে যেটা ভারতের নাগরিকরাই আমরা এনজয় করি, বাইরের যারা লোকজন তারা কিন্তু এনজয় করতে পারে না। ফান্ডামেন্টাল রাইটস মানে বেসিক কিছু অধিকার। আমরা যে দেশে থাকবো, আমাদের দেশের বাড়ি চলে যেতাম, তাহলে আমাদের কিছু অধিকার রয়েছে যেটা দিতে হবে দেশে থাকার জন্য। সেটার জন্য আর্টিকেল 15, 16, 18, 2 মানে সাবক্লস 2, 19 নম্বর, 29 নম্বর, 30 নম্বর, এই পার্টিকুলার কিছু ফান্ডামেন্টাল রাইটস শুধুমাত্র নাগরিকরাই কিন্তু এনজয় করতে পারে। এছাড়া স্যার কি, আমরা ভারতবর্ষের লোকজন, তো ভারতবর্ষের যখন সরকার তৈরি করতে হয় তখন তারা যেমন স্যার ভোটে দাঁড়াতে পারে, আজকে পাকিস্তান, বাংলাদেশ বা ভুটান বা নেপালের লোকজন কি ভারতবর্ষে এসে ভোটে দাঁড়াচ্ছে? নিশ্চয়ই নয়। তাহলে ভোটে দাঁড়াবার যে ক্ষমতা নাগরিক হলেই যেমন পাবে, তেমনই স্যার ভোট দান করার ক্ষমতাও তো নাগরিকরাই পাবে। আজকে বাংলাদেশের লোকজন সে কি ভোট দিয়ে যাবে ইন্ডিয়ার ভোটে? নিশ্চয়ই না। তাহলে রাইট টু ভোট যেটা তোমরা আর্টিকেলে পেয়ে থাকো, আর্টিকেল 326-এর মাধ্যমে প্রত্যেক মানুষজন, আমরা যে বিধানসভার ভোট দিই, লোকসভার ভোট দিই, পঞ্চায়েতের ভোট দিই, মিউনিসিপ্যালিটির ভোট দিই, বিভিন্ন রকম যে ভোটগুলো দিচ্ছি সরকার তৈরি করার জন্য, তাহলে এই ভোটগুলো যে অধিকার আমরা বোধ করাচ্ছি, অধিকার ফিল করাচ্ছি, আমরা বিভিন্ন রকম সাংবিধানিক পদে মানে আসছেন বিভিন্ন রকম ব্যক্তিত্ব, যেমন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যপাল, বিভিন্ন আরো যে সাংবিধানিক পদগুলো রয়েছে, এই সমস্ত সাংবিধানিক পদগুলো বাইরের লোকজন আসতে পারে? নিশ্চয়ই না। ভারতের নিজস্ব নাগরিকরাই নিশ্চয়ই তাদেরতে এমপ্লয়মেন্ট পায়। তো সুতরাং এই যে লোকজনগুলো, এরা নাগরিক না হলে হবে না। এবং অবশ্যই ভারতের নাগরিক তুমি যদি হয়ে থাকো, বাবা মার তুমি যেমন সন্তান, বাবা মার থেকে তুমি যেমন ফ্যাসিলিটিস পাচ্ছ, তোমাকে লালন করে বড় করানো হচ্ছে, তো বুড়ো বয়সে তোমার কর্তব্য কি? বাবা মাকে দেখভাল করা। তোমার কচি বয়সে দেওয়া কর্তব্য কি? বাবা মাকে মোটামুটি দেখভাল করা, বাবা মার খুশিগুলোকে দেখভাল করা। সুতরাং সেরকম ভাবেই আমরা যে ভারতের নাগরিক হিসাবে এত কিছু যে এনজয় করছি, তেমনি আরেকটাও বেনিফিটস হচ্ছে যে আমরা ভারতবর্ষকে রক্ষা করব, আমাদের জন্য কিছু কর্তব্যও রয়েছে। এই যে ফান্ডামেন্টাল ডিউটিস, যেটা আগে ছিল না, 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976-এ যেটা ইনক্লুড করা হয়েছিল ভারতবর্ষের সংবিধানের মাধ্যমে, সেই সংশোধনের মাধ্যমে এইটাও কিন্তু আমরাই এনজয় করতে পারি, বাইরের কোনো লোক এনজয় করতে পারে না। তো যারা এই জিনিসগুলো পাচ্ছে ভারতবর্ষের থেকে, তারাই ভারতের নাগরিক, না হলে পাচ্ছে না। ক্লিয়ার? তো হু আর সিটিজেন্স, এটা আশা করি ক্লিয়ার হলো। এবার এই নাগরিক মানে আমরা কি জাতাকাণ্ড করতে পারবো? সিটিজেন কারা? এই বিষয়টা স্যার লিমিটেড, কিন্তু নির্দিষ্ট করে বলে দেওয়া আছে। কোথায়? আমি আগেও বললাম, ভারতের সংবিধানের পার্ট 2 বা দ্বিতীয় অংশে রয়েছে পার্টিকুলার আর্টিকেল 5 থেকে 11-এর মধ্যে। কিন্তু স্যার এই যেখানে লেখা আছে ভারতের সংবিধান পার্ট 2 5 থেকে 11 নম্বর আর্টিকেল বা ধারার মধ্যে বর্ণনা করা আছে, সেটা কবেকার জিনিস? সেটা বর্ণনা করা আছে এই যে 1947 সাল থেকে দাঁড়িয়ে যখন দেশ স্বাধীনতা পাচ্ছে, মানে ইন্ডিপেন্ডেন্স যখন আসছে, সেই সময় থেকে ভারতের সংবিধান, নিজস্ব সংবিধান কবে স্যার চালু হয়েছিল? তোমরা প্রত্যেকে জানো, 26শে জানুয়ারি 1950 সালে কিন্তু আমরা ভারতের সংবিধানকে চালু করেছিলাম, অর্থাৎ কমেন্সমেন্ট হয়েছিল, চালু হয়েছিল বা কমেন্সমেন্ট হয়েছিল। তাহলে এর মাঝে, অর্থাৎ এই তারিখের আগ দিয়ে কারা ভারতের নাগরিক, সেটা কিন্তু বর্ণনা করা আছে পার্টিকুলারলি এই 5 থেকে 11-এর মধ্যে। 5 থেকে 11-এর মধ্যে বর্ণনা করা আছে স্যার, ঠিক আছে? অর্থাৎ এই 5 থেকে 11-এর মধ্যে 5, 6, 7, 8, 9, 10, 11 এই জিনিসগুলো কিন্তু পরিষ্কারভাবে তার আগের বিষয়বস্তু। তাহলে স্যার পরের গুলো কি হবে? 1950 সালের পর 26শে জানুয়ারির পর থেকে ভারতের নাগরিক কে থাকবে, কে হবে, কে হবে না, সমস্ত বিষয় কিন্তু দেখভাল করবে কে? পার্লামেন্ট। পার্লামেন্ট ডিসাইড করবে। এখন থেকে এই তারিখের পর থেকে যা যা বিষয়বস্তু আসবে, সমস্ত পার্লামেন্টারি আইন দ্বারা বা সংসদীয় আইন দ্বারাই কিন্তু নির্ধারিত করা হয়। তোমরা এই জন্যই দেখবে নানান সময়, কখনো আসামে, কখনো এই কয়েকদিন আগেই আমরা দেখছিলাম যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে অবৈধ প্রবেশকারী বা ঘুষপেটিয়াদেরকে হাঁটাও, অর্থাৎ অবৈধ প্রবেশকারী যারা ঠিকঠাক লিগাল ভাবে ঢোকেনি ভারতবর্ষে, তাদেরকে হাঁটাও, না হলে ভারতবর্ষের যে নাগরিকদের ফ্যাসিলিটিস, নাগরিকদের যে জায়গা ফ্যাসিলিটিস, তারা খাবার দাবার পাওয়া, তাদেরকে ট্রিটমেন্ট করানো, তাদেরকে চাকরি বাকরি দেওয়া, সমস্ত রকম পরিকাঠামোর দিক থেকে নাগরিকদের ফ্যাসিলিটি দেওয়া দরকার, কারণ তারা লিগাল, তারা ইলিগাল নয়। তো সুতরাং এই যে জিনিসগুলো সে সরকার আইন আনার চেষ্টা করছিল। কেন আনছে? তার কারণ নাগরিকদের ভালো রাখার জন্য। তো 1950 সাল
সাল 26 জানুয়ারি পর থেকে নাগরিককে থাকবে কি থাকবে না সেটা ডিসাইড করবে কে? পার্লামেন্ট, তারা আইন এনে ডিসাইড করবে। কিন্তু তার আগে অবধি, 26 জানুয়ারি 1950 সালের আগে অবধি নাগরিকত্বের বিষয়টা রয়েছে 5 থেকে 11 নম্বর আর্টিকেলের মধ্যে বর্ণিত, যেটা ভারতের সংবিধানের দ্বিতীয় অংশে ব্যবস্থিত রয়েছে। আশা করি স্যার এটুকু ক্লিয়ার হলো। চলো পরের প্রশ্নে যাই। এবার স্যার পার্টিকুলারলি আর্টিকেল 5-এ কি বলে দেওয়া আছে, ধারা 5-এ স্যার কি বলে দেওয়া আছে? বলে দেওয়া আছে যদি সাধারণভাবে কেউ বাসিন্দা হয়ে থাকে, ডমিসিল হয়ে থাকে, এবং কতগুলো স্যার শর্ত দেওয়া আছে। কি শর্ত দেওয়া আছে? এক, যদি সেই ব্যক্তি পুরুষ অথবা মহিলা তিনি যদি ভারতবর্ষে জন্মগ্রহণ করেন। স্যার কোন ভারতবর্ষ? কারণ আমি বললামই আর্টিকেল 5 থেকে 11 পার্টিকুলারলি 1950 সাল 26 জানুয়ারির আগের বিষয়বস্তু। তাহলে 1950 সাল 26 জানুয়ারির আগের বিষয়বস্তু মানে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া তখন সবে হচ্ছে 1947-এ। তাহলে তার আগে এই গোটা পাকিস্তান সমেত ইন্ডিয়াটা কার আন্ডারে ছিল স্যার? ব্রিটিশদের আন্ডারে ছিল। তো ব্রিটিশদের সেই সময় শেষ আইন কোনটা এসেছিল? তোমরা প্রত্যেকেই জানো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। আবার বলছি, যারা নতুন দেখছো তারা কিন্তু প্লে লিস্টে গিয়ে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখানে কিন্তু বলেই রাখি, যারা চাকরি বাকরির জন্য অলরেডি পড়া শুরু করে দিয়েছো তাদের হয়তো রিভিশন হতে পারে কিচকাচ ভাবে, বাট এখানে তাদের সেই জিনিসটা কিন্তু পাবে না। যারা সবে শুরু করছো চাকরি বাকরির জন্য, যাদের বেসিক গোড়া দুর্বল আছে, তাদের জন্যই কিন্তু এই ক্লাসগুলো করানো, প্লে লিস্টে করানো। সুতরাং এগুলো মন দিয়ে তারা দেখো, অবশ্যই প্লে লিস্টে দেখে নিও। তো যারা এই যখন ব্রিটিশদের আন্ডারে ছিল, যখন ভারতবর্ষ, যখন দেশ ভাগ হয়ে যায়নি 47 সালের আগে, তখন কোন আইন নিয়ে চলা হতো? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 আইন দিয়ে চলা হতো। তাই এই জন্য বলা হচ্ছে যে 1950 সাল 26 জানুয়ারির আগে পর্যন্ত আর্টিকেল 5 থেকে 11 পর্যন্ত যেটা ডিল করা হবে। তো আর্টিকেল 5-এ কি বলা হচ্ছে স্যার? পার্টে 5-এ বলা হচ্ছে এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 অনুযায়ী যেটা ভারতবর্ষ ছিল, অর্থাৎ যেটা ব্রিটিশ ইন্ডিয়া ছিল, সেটা পাকিস্তান হোক কি ইন্ডিয়া হোক, তার সেই অঞ্চলের মধ্যে প্রাক্তন যে ব্রিটিশ ইন্ডিয়া, সেখানে যদি কোনো ব্যক্তি মানে সেটা সে যদি মানে কি বলে পুরুষ হয় কি মহিলা হয়, তাহলে তারা নাগরিকত্ব পাবে। অথবা আইদার অফ হিজ প্যারেন্টস বর্ন ইন ইন্ডিয়া। কোন ইন্ডিয়া? এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 অনুযায়ী যে ব্রিটিশ ইন্ডিয়া, তার মধ্যে যদি তার বাবা মার যদি কেউ একজন জন্মগ্রহণ করেন। অথবা 3 নম্বর কি ক্লজ বলছে? অর্ডিনারি রেসিডেন্ট অফ ইন্ডিয়া, সাধারণভাবে ভারতবর্ষে বসবাস করেই যায়। কবে থেকে? 5 years prior to commencement of Constitution of India। ভারতের সংবিধান চালু হওয়ার কবে সে চালু হলো? 26শে জানুয়ারি 1949। এই তারিখের 5 বছর আগ দিয়ে যারা সাধারণভাবে ভারতবর্ষে থেকে গেছিল, তারাও ভারতের নাগরিক হিসাবেই বিবেচিত হবে। অর্থাৎ আর্টিকেল 5 কি বলছে? প্রথমে ভারতের যারা নতুন যে দেশ তৈরি হলো পাকিস্তান ভাগাভাগির পর, সেই ভারতবর্ষের নাগরিক কারা সেইটাকে প্রথমে উল্লেখ করে দিল আর্টিকেল 5। কি বলছে? যারা সাধারণভাবে ভারতবর্ষে বসবাস করছে, 1 নম্বর শর্ত। 2, যদি তারা মূল ভারতবর্ষ অর্থাৎ পাকিস্তান ইন্ডিয়া মিলে যে ব্রিটিশ ইন্ডিয়া ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 অনুযায়ী, সেখানে যদি কেউ জন্মগ্রহণ করে থাকে, অথবা তার বাবা মাকে যদি জন্মগ্রহণ করে থাকে, অথবা যদি মনে করো পাকিস্তান থেকে সে জন্মগ্রহণ করেছিল, মানে বর্তমান যে পাকিস্তান আছে, ধরো লাহোর বা করাচি বা অন্য জায়গায় সে এসছে এবং কবে থেকে? 1950 সাল 26 জানুয়ারির আগে 5 বছর ধরে সাধারণভাবে সে বসবাস করছে, তাহলে সেক্ষেত্রে সে আর্টিকেল 5 অনুযায়ী ভারতবর্ষের নাগরিকত্ব এনজয় করবে। ক্লিয়ার স্যার? আর্টিকেল 5টা ক্লিয়ার হয়ে গেল। চলো পরেরটা, আর্টিকেল 6। যারা যারা লক্ষ্মীকান্ত পড়তে গিয়ে কষ্ট পাচ্ছ বাংলায় বুঝতে হচ্ছে, তাদের জন্যই কিন্তু ক্লাসগুলো করানো। লক্ষ্মীকান্ত তোমরা কিন্তু ডিটেল জিনিস পেয়ে যাচ্ছ, সুতরাং তার একদম সামারি, তার একদম বেসিক কনসেপ্ট ক্লিয়ার, যাতে তোমাদের ভুলে না যাও জিনিসগুলো কি, সেটার জন্যই ক্লাসগুলো করা। কিন্তু মন দিয়ে দেখে নাও। চলো আর্টিকেল 6 কি বলছে? বই খোলো, পাশে রাখো এবং দেখো। আর্টিকেল 6 কি বলছে স্যার? বলছে ক্লজ 1 বলছে হি ওয়াজ বর্ন অর হিজ প্যারেন্টস অর হিজ গ্র্যান্ডপ্যারেন্টস ওয়্যার বর্ন। যদি সে অথবা তার বাবা মা অথবা তার ঠাকুরদা ঠাকুমা যদি কেউ জন্মগ্রহণ করে, কিন্তু সঙ্গে মাইগ্রেট টু ইন্ডিয়া। টু ইন্ডিয়া মানে এখানে উল্লেখ হচ্ছে ফ্রম পাকিস্তান, অর্থাৎ পাকিস্তান থেকে ইন্ডিয়াতে এসছে, মাইগ্রেট করে এসছে। কবের মধ্যে? 19শে আগস্ট
1948 19 আগস্ট, এই আগস্ট বলছি জুলাই হবে, 19 জুলাই 1948 এই তারিখের আগে যারা পাকিস্তান থেকে ইন্ডিয়াতে এসছে, আবার বলছি দেশটা তখন কিন্তু সবে সবে ভাগ হয়ে যাচ্ছে 1947-এ। তাহলে স্যার কি কেস হচ্ছে, নতুন একটা ইন্ডিয়া বলে দেশ তৈরি হচ্ছে এবং তার সঙ্গে পাকিস্তান বলে নতুন একটা রাষ্ট্র তৈরি হচ্ছে। তাহলে এই 1948 19 জুলাই তার আগ দিয়ে যারা পাকিস্তান থেকে এই দিকে ইন্ডিয়াতে এসছে এবং যারা মূল ভারতবর্ষে ভারত জন্মগ্রহণ করেছে তারা, অথবা যারা এই তারিখের পরেও ভারতবর্ষে আসবে, এই তারিখের পরেও যারা আসবে তাদের ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করা হচ্ছে, কন্ডিশনাল জিনিস, সেটা পরে দেখছি। যারা আগে দেখে নি এই প্রথম দুটো ক্লজ, যারা মূল ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিল মানে ব্রিটিশ ইন্ডিয়া জন্মগ্রহণ করেছিল আর্টিকেল 5 অনুযায়ী, পরে কি বলছে, যাদের বাবা মা বা সে বা তাদের ঠাকুর ঠাকুমা যদি কেউ জন্মগ্রহণ করে থাকে এবং সে যদি পাকিস্তান থেকে যদি ইন্ডিয়াতে আসে কোন তারিখের মধ্যে 19 জুলাই 1948 এর আগে যদি তারা চলে আসে, তাহলেও আর্টিকেল 6 অনুযায়ী তারা কি পেয়ে যাবে, ভারতের নাগরিকত্ব পেয়ে যাবে। এবার স্যার যারা এরপরে ফিরে আসবে, যারা এরপরে আসবে তারা কি স্যার পাবে না, নাগরিকত্ব পাবে না? স্যার বলছে কন্ডিশনাল, কন্ডিশনস অ্যাপ্লাই আছে। স্যার কি, আর্টিকেল 7 এখানে প্যাঁচটা খেলে দিয়েছে। স্যার কি বলেছে, বলছে মাইগ্রেটেড টু পাকিস্তান আফটার 1 মার্চ 1947, অর্থাৎ যদি মনে করো 1947 বলেছে, কিন্তু এখানে কি বলছে টু পাকিস্তান, মানে ইন্ডিয়া থেকে পাকিস্তানের দিকে গেছে, ইন্ডিয়া থেকে পাকিস্তানের দিকে গেছে, ইন্ডিয়া থেকে পাকিস্তানের দিকে গেছে, কিন্তু তার উদ্দেশ্যে ভালো লাগেনি, সে আবার ফিরে এসছে 19 জুলাই 1948 এর মধ্যে। তাহলে প্রথমে সে এই তারিখের পরে সে গেছিল, তারপরে আবার স্যার ফিরে এসছে এই তারিখের পরে, তখন তাকে মুচলেখা দিতে হবে যে স্যার আমি ভুল করেছি, বাট রিটার্নড আন্ডার এ পারমিট ফর রিসেটেলমেন্ট অর পার্মানেন্ট রিটার্ন, যে স্যার আমি আর কোনোদিন যাব না, ওই দেশে আমি গেছিলাম কারণ সেই সময় ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল, কিন্তু মনে হয়েছে যে ওই দেশটা আমার নিজের দেশ নয়, তাই আমি আমার মূল দেশেই ফিরে আসছি, সেই হিসাবে আমাকে পারমিশন দেওয়া হোক, পার্মানেন্ট সেটেলমেন্ট দেওয়া হোক। এই শর্তেই কিন্তু এই কন্ডিশনের জন্যই আর্টিকেল 7 অনুযায়ী তাকে নাগরিকত্ব দেয়া হবে। অর্থাৎ 5-এ বললো স্যার নর্মাল ভাবে দেওয়া হবে জন্ম হলেই, 6-এ বললো স্যার যারা পাকিস্তান থেকে ইন্ডিয়াতে আসছে, যারা পাকিস্তান থেকে ইন্ডিয়াতে আসছে তাদেরকে দেওয়ার কথা, আবার বললো 7-এ যারা ইন্ডিয়া থেকে পাকিস্তানে গেছিল কিন্তু পাকিস্তানে টিকতে পারেনি বলে তারা আবার ইন্ডিয়াতে ফিরে এসছে, তাদের জন্য আর্টিকেল 7 অনুযায়ী নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে। ক্লিয়ার স্যার? বেশ, চলো পরেরটা আর্টিকেল 8। আর্টিকেল স্যার 8 কি বলছে, অ্যাকোয়ারিং সিটিজেনশিপ, অর্থাৎ নাগরিকত্ব অর্জনের বিষয়টা। নাগরিকত্ব স্যার কিভাবে অর্জন করব? স্যার কখন অর্জন করতে হবে, যখন স্যার স্বাভাবিকভাবেই আগের নিয়ম অনুযায়ী স্যার নাগরিকত্ব থাকবে না, তখন স্যার নাগরিকত্ব অর্জন করতে হবে। নাগরিকত্ব অর্জনের বিষয়টা মানেই হচ্ছে তুমি ভারতের বাইরে রয়েছে বলে তোমাকে অর্জন করতে হচ্ছে ভারতের নাগরিকত্ব। তার মানে আউটসাইডের গল্প রয়েছে, আউটসাইডের গল্প রয়েছে স্যার। কোন কোন আউটসাইডের ক্ষেত্রে তুমি নাগরিকত্ব অর্জন করতে পারছো সেটা আর্টিকেল 8 বলে দিচ্ছে। তোমাকে প্রশ্ন করবে অ্যাকোয়ারিং সিটিজেনশিপ কত নম্বর আর্টিকেল, সিম্পল আর্টিকেল, আর্টিকেল 8 ডাইরেক্ট অ্যান্সার, ঠিক আছে চাকরি পরীক্ষায়। এবার স্যার শর্তগুলো কি কি মন দিয়ে বোঝার চেষ্টা করো স্যার। প্রথম শর্ত বলছে হি অর শি ওয়াজ বর্ন, যদি সে ভারতবর্ষে জন্মগ্রহণ করে, অর প্যারেন্টস অর গ্র্যান্ড প্যারেন্টস অর আর বর্ন, অর্থাৎ দেখা গেল তুমি চাকরি সূত্রে বাইরে রয়েছো, তুমি তোমার বউ বা তুমি তোমার হাজবেন্ডকে নিয়ে বাইরে রয়েছো, বাট তোমাদের সন্তান বাইরে জন্মগ্রহণ করেছে, তাহলে তুমি বা তোমার হাজবেন্ড বা তোমার বউ হোয়াট এভার তোমার পার্টনার যিনি থাকবেন, তোমরা দুজনেই কি ভারতের নাগরিক, কিন্তু তোমার সন্তান জন্মগ্রহণ হচ্ছে বাইরের দেশে। এবার তুমি চাইছো তোমার সন্তানও ভারতের নাগরিকত্ব পাক, তাহলে সেক্ষেত্রে তোমাদের দুজনকে হি অর শি ওয়াজ বর্ন অথবা তার প্যারেন্ট অথবা গ্র্যান্ড প্যারেন্টস ওয়ার বর্ন অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্টস আউট অফ ইন্ডিয়া, সাধারণভাবে কোনো কাজের সূত্রে, হয় কাজ অথবা কোনো রিসার্চ ওয়ার্ক অথবা কোনো এডুকেশনের জন্য তুমি হয়তো বাইরের দেশে গেছো বা ঘুরতে গেছো, তাহলে অর্ডিনারি রেসিডেন্টস আউট অফ ইন্ডিয়া, তুমি সাধারণভাবে বাইরে রয়েছো, আউটসাইড অফ ইন্ডিয়া রয়েছো। 3 নম্বর কি বলছে, রেজিস্টার্ড উইথ কনসুলার রিপ্রেজেন্টেশন অর ডিপ্লোম্যাটস আউটসাইড ইন্ডিয়া, যেই তোমার ওই দেশের কি সন্তান হয়ে গেছে
সঙ্গে সঙ্গে দেখা গেল তোমাকে ওখানকার যে এমবাসি রয়েছে বা কনসুলেট হাউস রয়েছে, অর্থাৎ বিদেশ দপ্তর, সেখানে গিয়ে তুমি বলছো যে আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে এদেশে, কিন্তু আমি এবং আমার স্ত্রী ভারতেরই নাগরিক, বা আমার স্ত্রী বা আমার স্বামীর মধ্যে যে কোনো একজন ভারতের নাগরিক, আমার সন্তানকে ভারতের নাগরিকত্ব দেওয়া হোক, এই অ্যাপ্লাই করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। তার মারফতে তুমি আর্টিকেল 8 অনুযায়ী পাচ্ছ। অর লিভিং ফর 7 years ইন ইন্ডিয়া, ম্যারেড টু অ্যান ইন্ডিয়ান। ধরো তুমি কোনো বিদেশি বা বিদেশিনীকে বিয়ে করেছো, এবার তোমার যে পার্টনার, সে স্বামী হোক কি স্ত্রী হোক, সে টানা 7 বছর ধরে ভারতবর্ষে বসবাস করছে, এবং তুমি যেহেতু ভারতীয়, সে তুমি পুরুষ হও কি মহিলা হও, তোমাকে বিয়ে করেছে। তাই যদি টানা 7 বছর ধরে কেউ বসবাস করে, লিভিং করে ইন্ডিয়াতে, এবং সে যদি ইন্ডিয়ার কাউকে বিয়ে করে নেয়, ইন্ডিয়ানকে বিয়ে করে, তাহলে সেও কিন্তু আর্টিকেল 8 অনুযায়ী কিভাবে অ্যাপ্লাই করতে পারবে। এবং ওসিআই কার্ড হোল্ডার হলে ফর 5 years প্লাস 1 year লিভিং ইন ইন্ডিয়া, 6 বছর তোমার কেউ যদি ওসিআই কার্ড হোল্ডার হওয়ার পরে ইন্ডিয়াতে কেউ থাকে, তাহলে সে ভারতের নাগরিকত্ব অর্জন করতে পারে। স্যার ওসিআই কার্ড হোল্ডার কি, আমরা একদম সবার শেষে দেখে নেবো ওসিআই বা পিআইও এই জিনিসগুলো কি, একটু ওয়েট করে যায় তার জন্য। স্যার এটুকু ক্লিয়ার আর্টিকেল 8টা কি জিনিস। চলো স্যার আর্টিকেল 9-এ চলে আসি গল্পটা। আর্টিকেল 9 বলছে পরিষ্কার করে, নট আ সিটিজেন ইট ভলান্টারিলি অ্যাকোয়ার্ড অফ এ ফরেন সিটিজেনশিপ। অর্থাৎ তুমি যদি বাইরের দেশে গিয়ে সে দেশের নাগরিকত্ব স্বেচ্ছায় গ্রহণ করে ফেলো, তাহলে তবে থেকে তুমি আর ইন্ডিয়ান নও। তুমি যদি স্বেচ্ছায় অন্য দেশের নাগরিকত্ব নিয়ে নাও, তাহলে তুমি আর ভারতের নাগরিকত্ব একদম পাবে না। আর্টিকেল 9 পরিষ্কার করে বলে দিচ্ছে, অর্থাৎ নো ডুয়াল সিটিজেনশিপ, নো ডুয়াল সিটিজেনশিপ। অর্থাৎ ভারতবর্ষে কি সিটিজেনশিপ রয়েছে স্যার, সিঙ্গেল সিটিজেনশিপ কনসেপ্ট রয়েছে, এক নাগরিকত্ব রয়েছে স্যার। আমাদের এখানে দ্বি নাগরিকত্ব বা বহু নাগরিকত্ব ব্যাপারটা নয়। তুমি পশ্চিমবঙ্গবাসী, তুমি ত্রিপুরাবাসী, তুমি উড়িষ্যাবাসী, তুমি মহারাষ্ট্রের লোক, তুমি তামিলনাড়ুর লোক, তুমি তেলেঙ্গানার লোক, তোমার পরিচয় একটা, ইউ আর ইন্ডিয়ান। সুতরাং ইউ আর ইন্ডিয়ান, তোমার যে একটাই পরিচয়, তুমি ভারতের নাগরিক। তার জন্য তোমার স্যার কে দায়ী, আর্টিকেল 9 দায়ী। কারণ এ বলছে তুমি যদি অন্য দেশে গিয়ে অন্য নাগরিকত্ব গ্রহণ করো, তাহলে তবে থেকে তোমাকে ইন্ডিয়ান সরকার বা ইন্ডিয়া চিনবে না, তুমি অন্য লোকের। ক্লিয়ার, নো ডুয়াল সিটিজেনশিপ। ক্লিয়ার স্যার। এবার এখানে তুমি বলতে পারো স্যার, স্যার যারা যারা পড়াশোনা করেছো, স্যার পিআইও ওসিআই, স্যার এটা কি জিনিস। আমি আবার বলছি, এটা পরে বলছি, এটা ডাইরেক্ট কোনো রকম ভাবে প্রমোট করে না। এটা কি করে, এটা প্রক্সি সিটিজেনশিপ ফ্যাসিলিটিস দেয় কিছু, বাট ডাইরেক্ট কিন্তু সিঙ্গেল সিটিজেনশিপ রয়েছে, অন্য কোনো ডুয়াল সিটিজেনশিপ নেই। আমাদের এখানে ডুয়াল সিটিজেনশিপ নেই, নো ডুয়াল সিটিজেনশিপ, এটা পরিষ্কার করে খেয়াল রাখতে হবে। স্যার আর্টিকেল 10 কি বলছে, আর্টিকেল 10 বলছে ডিমড টু বি আ সিটিজেন কন্টিনিউ টু বি আ সিটিজেন আনলেস বাই দ্য পার্লামেন্টারি ল ডাজ নট ফুলফিল এনি কেস। এক্ষুনি বলছিলাম যে তোমার নাগরিকত্ব সিটিজেনশিপ, তুমি যে ভারতবর্ষে রয়েছো, তুমি যে এনজয় করছো, তোমার নাগরিকত্ব কতক্ষণ থাকবে ডিসাইড করবে কে, পার্লামেন্ট ডিসাইড করবে। পার্লামেন্টারি আইনকে তুমি যদি ফুলফিল করতে পারো তবেই তুমি নাগরিক হিসেবে থাকবে, অথবা তুমি যদি পার্লামেন্টারি আইনকে ফুলফিল করতে না পারো তার শর্তগুলোকে, তবে থেকে তুমি নাগরিকত্ব হারিয়ে ফেলবে। অর্থাৎ পার্লামেন্ট সমস্ত বিষয়ে, নাগরিকত্ব বিষয়ে যে সিদ্ধান্ত নিতে পারবে, এই ক্ষমতাটা কে দিয়েছে, আর্টিকেল 10 দিচ্ছে পার্লামেন্টকে ক্ষমতাটা। আর্টিকেল 10 পার্লামেন্টকে ক্ষমতাটা দিচ্ছে যে হে পার্লামেন্ট, তুমি পার্লামেন্টারি ল এনে কে নাগরিকত্ব পাচ্ছে কে নাগরিকত্ব পাবে না, তারা শর্ত মানছে কি মানছে না, এটাকে পর্যবেক্ষণ করো সময় উপযোগের সঙ্গে সঙ্গে। আর্টিকেল স্যার 11 কি বলছে, পার্লামেন্ট হ্যাজ দ্য পাওয়ার টু ডিটারমাইন। আর্টিকেল 11 পরিষ্কার করে বলে দিচ্ছে পার্লামেন্টের কাছে পাওয়ার আছে টু ডিসাইড দ্য অ্যাকুইজিশন অর দ্য টার্মিনেশন অফ দ্য সিটিজেনশিপ আফটার 26শে জানুয়ারি 1950 সাল। এটা পার্লামেন্টারি পাওয়ারটা কবে থেকে স্যার এনজয় করতে পারবে পার্লামেন্ট, পরিষ্কার করে বলে দিচ্ছে আর্টিকেল 11 পার্লামেন্টের কাছে এই পাওয়ারটা থাকবে যে ডিসাইড করার জন্য, পার্লামেন্ট ডিসাইড করতে পারবে যে নাগরিকত্ব দেওয়া হবে না কেড়ে নেওয়া হবে। কবে থেকে সেই পাওয়ারটা এনজয় করতে পারবে স্যার, পার্টিকুলারলি 26শে জানুয়ারি 1950 সাল। এরপর থেকেই কিন্তু এই যে আর্টিকেল গুলো পার্টিকুলার 5, 6, 7, 8 এই জিনিসগুলো কিন্তু কার কাজে লাগবে না। পার্টিকুলারলি 5, 6, 7 এটা কিন্তু 1950 26শে জানুয়ারির আগে অবধি রয়েছে। তারপরের থেকে কমপ্লিটলি আমাদের নাগরিকত্ব থাকছে কি থাকছে না এই সমস্ত জিনিস ডিসাইড করছে কে, পার্লামেন্ট, অ্যাকর্ডিং টু আর্টিকেল 10 এন্ড অ্যাকর্ডিং টু আর্টিকেল 11। এটা আর্টিকেল অনুযায়ী।
এবার এই যে বললো যে পার্লামেন্ট ক্যান ডিসাইড অল দ্য ম্যাটার্স, দ্য অ্যাকুইজিশন অফ দ্য ডিটারমিনেশন অফ দ্য সিটিজেনশিপ, নাগরিকত্ব থাকবে কি থাকবে না ডিসাইড করবে কে? পার্লামেন্টারি ল। এটার জন্য পার্লামেন্ট তাহলে আইন আনবে, সেই আইন আনার জন্যই কিন্তু পার্লামেন্ট আইন এনেছে নাগরিকত্ব আইন বা সিটিজেনশিপ অ্যাক্ট। নাগরিকত্ব আইন বা সিটিজেনশিপ অ্যাক্ট সময়ের সঙ্গে সঙ্গে তাল বানিয়ে 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 নাগরিকত্ব আইনকে বারবার করে এনেছে। এবং তারপরে একের পর এক অ্যামেন্ডমেন্ট এসছে। অ্যামেন্ডমেন্ট মানে তোমরা জানোই সংশোধনী এসছে। তো প্রথম কবে নাগরিকত্ব আইন স্যার এসেছিল, সিটিজেনশিপ অ্যাক্ট স্যার প্রথম কবে এসেছিল? প্রথম এসেছিল স্যার 1955 সালে, তারপরে স্যার আবার 57 সালে, তারপরে স্যার 85-এ, তারপরে স্যার 86-এ, তারপরে 92-তে, তারপরে 93-তে, তারপরে 2003, 2005, 2015, 2019, এরকম করে করে স্যার সিটিজেনশিপ পার্লামেন্টারি আইন আসছে। এবং এই আইনগুলোকে যদি আমরা ফুলফিল করতে পারি তাহলে আমরা ভারতের নাগরিক হয়ে থাকতে পারবো, আদারওয়াইজ আমাদের নাগরিকত্ব কি হবে? টার্মিনেট হয়ে যাবে। এবার স্যার শর্তগুলো কি? সিটিজেনশিপ অ্যাক্ট 1955 অনুযায়ী এবং পরবর্তীকালে যে যে ক্লজগুলো রয়েছে তার বিস্তৃত আলোচনা হয়েছে, তোমরা দেখতে পারবে, লক্ষ্মীকান্ত খুললে বুঝতেই পারবে বা বেসিক বই খুলে বুঝতেই পারবে। কিন্তু তার বেসিক ফান্ডাটা কি স্যার? বেসিক ফান্ডাটা হচ্ছে বলছে তুমি নাগরিকত্ব অ্যাকুইজিশন বা অর্জন করতে পারবে, তার কিছু বেসিক মেথড রয়েছে। বেসিক মেথডগুলো স্যার কি? বেসিক মেথডগুলো বলছে যে বাই বার্থ, তুমি যদি ভারতবর্ষে জন্মগ্রহণ করে থাকো, অর্থাৎ ইনসাইড ইন্ডিয়া তুমি যদি ভারতবর্ষে জন্মগ্রহণ করে থাকো তাহলে বাই বার্থ তুই নাগরিকত্ব পেয়ে যাবে। এবার কোন সময়কালে তার বাবা মা কোথায় ছিল, কি হবে, তার অনেকগুলো ক্লজ রয়েছে, সেটা ডেপথে গিয়ে পড়তে হবে। তো বাই বার্থ ইনসাইড ইন্ডিয়া তুমি জন্মগ্রহণ করে থাকো তাহলে তুমি নাগরিকত্ব পেয়ে যেতে পারো। বাই ডিসেন্ট মানে বাই ব্লাড কানেকশন, অর্থাৎ তোমার রক্তের সম্পর্ক থাকলে, তার মানে স্যার কি এটা? আউটসাইড ইন্ডিয়া। তুমি যদি ভারতের বাইরে জন্মগ্রহণ করো তাহলে ভারতের নাগরিকত্ব তুমি পাবে কি করে? রক্তের সম্পর্ক তুমি পাবে, তো সেই পদ্ধতিগুলো। আর বাই ন্যাচারালাইজেশন, তুমি বিদেশি লোক, তুমি ভারতবর্ষে থাকছো, দীর্ঘদিন ধরে বসবাস করছো, ভারতের লোকজন, ভারতের প্রকৃতি, ভারতের ভাষা তোমার ভালো লাগছে, তুমি ভদ্রলোক, তোমার আচরণ ভালো, তুমি ভারতের ভাষা বলতে পারছো, এবং তোমাকেও সরকার মানে দেখছে যে তুমি সৎ উদ্দেশ্যে রয়েছো, তুমি শত্রু দেশের লোক নও, তুমি টেরোরিস্ট নও, তুমি ভালো হওয়ার জন্য, তুমি ভালো করার জন্য এই দেশকে নিজের দেশ বলে মানছো, তাহলে সেক্ষেত্রে বাই রেজিস্ট্রেশন তোমাকে দিয়ে দেওয়া হবে ন্যাচারালাইজেশন উপায়তে নাগরিকত্ব, যেমন মাদার টেরেসারা পেয়েছেন। ঠিক আছে? তেমন ভাবেই বাই ইনকর্পোরেশন, এটাও সরকার আইন এনে নাগরিকত্ব দিয়ে থাকে। মানে এটা হচ্ছে বাই ইনকর্পোরেশন মানে হচ্ছে বাই ল, সরকার আইন এনে নাগরিকত্ব দিয়ে থাকতে পারে। তাহলে তুমি নাগরিকত্ব পাবে কতগুলো উপায়তে? একটা হচ্ছে বাই বার্থ, 2 নম্বর হচ্ছে বাই ডিসেন্ট, 3 নম্বর হচ্ছে বাই ন্যাচারালাইজেশন, 4 নম্বর তোমার হচ্ছে বাই ইনকর্পোরেশন। আবার কি কি উপায়তে ভারতের নাগরিকত্ব অর্জন করা যায়? বাই বার্থ, বাই ব্লাড কানেকশন আর বাই ডিসেন্ট বলা হয়, বাই ন্যাচারালাইজেশন, আর 4 নম্বর বাই ইনকর্পোরেশন। অর্থাৎ তুমি ইনসাইড ইন্ডিয়া জন্মগ্রহণ করলে বাই বার্থ উপায়তে পাবে, তার ক্লজেস দেওয়া আছে বিভিন্ন রকম সিটিজেনশিপ অ্যাক্টের মারফত, যতবার করে অ্যামেন্ডমেন্ট ততবার করে তোমার বিভিন্ন রকম আইনের প্যাচ রয়েছে। তারপরে স্যার বাই ডিসেন্ট, তুমি যদি বাইরের ভারতবর্ষের বাইরে জন্মগ্রহণ করে থাকো তাহলে তারও একটা প্যাচ রয়েছে। বাই ন্যাচারালাইজেশন অ্যান্ড বাই ইনকর্পোরেশন, এর মাধ্যমে তুমি ভারতের নাগরিকত্বকে অর্জন করতে পারছো। এবার তুমি হারাবে কি করে? লস অফ সিটিজেনশিপ, ভারতের নাগরিকত্ব কিভাবে হারিয়ে ফেলবে? এটা বলছে ইন জেনারেলি ভারত সরকারকে যদি কোনো রকম ইনফরমেশন না দেওয়া হয়, অর্থাৎ ধরো তুমি ভারতের বাইরে যাবে, তাহলে তুমি নিশ্চয়ই পাসপোর্ট ভিসা করবে, অর্থাৎ বিদেশ মন্ত্রক তোমার খবর রাখবে, তুমি কোন দেশে যাচ্ছ, কি করছো না করছো, তোমার খবর নিশ্চয়ই রাখবে। তাহলে এই যে তোমাকে পাসপোর্ট ইস্যু করা হচ্ছে, ভিসা ইস্যু করা হচ্ছে, এবার ধরো তুমি ওই দেশে গেলে কিন্তু উইদাউট এনি খবর, মানে তুমি কোনো সরকারকে কোনো রকম খবর দিলে না ফর 7 ইয়ার্স, উইদাউট এনি ইনফরমেশন, তুমি ভারতের বাইরে আউটসাইড ইন্ডিয়া 7 বছরের বেশি সময় তুমি ধরে থাকছো, তাহলেও কিন্তু তুমি ভারতের নাগরিকত্ব হারিয়ে ফেলবে। হলো? এছাড়া কি কি বোধহয় হারবে? 1 নম্বরটা হচ্ছে রিনাউন্সিয়েশন, অর্থাৎ দেখা গেল তোমার যদি বয়স 18 বছর বয়স হয়ে যায় এবং তুমি অ্যাপ্লাই করছো যে আমি ভলান্টারিলি ছেড়ে দিচ্ছি ভারতের নাগরিকত্ব, ধরো তোমার 18 বছর বয়স হয়ে গেছে, তাহলে তুমি ম্যাচিওর পারসন, তুমি ভারতের বাইরে কোনো জায়গায় আছো এবং তুমি স্বেচ্ছায় ভারতবর্ষের নাগরিকত্ব ছেড়ে দিচ্ছ, এবং তাহলে সেক্ষেত্রে তোমাকে ভলান্টারি ছেড়ে দিলেই রিনাউন্সিয়েশন উপায়ে তোমাকে নাগরিকত্ব চলে যাবে। 2,
টার্মিনেশন, আর তোমাকে সরকার নিজ উদ্যোগে তোমাকে টার্মিনেট করে দেবে। কখন? এই যে তুমি ছেড়ে দিচ্ছ, তুমি যদি অ্যাপ্লাইও না করো, রাদার তুমি দেখা গেল উল্টে অন্য একটা দেশের নাগরিকত্ব ভলান্টারিলি বা স্বেচ্ছায় গ্রহণ করে ফেলছো। যেই তুমি অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করে ফেলবে, অটোমেটিক্যালি তোমার ইন্ডিয়ার নাগরিকত্ব চলে যাবে। তো তোমার নাগরিকত্ব যাবে কি যাবে না এটা ডিসাইড করবে কে বলেছিলাম? পার্লামেন্ট। তো পার্লামেন্ট ক্যান ডিসাইড যে তোমাকে টার্মিনেট করা হবে কি হবে না। ডিপ্রাইভেশন, এটা 3 নম্বর উপায় যেটা তোমার নাগরিকত্ব হারাবে। ধরো তুমি আজকে ভারতের সংবিধানকে, যেটা আমাদের সুপ্রিম পাওয়ার, যে শেকলকে প্রত্যেককে মানতেই হয়, এই সুপ্রিম ভারতবর্ষের সরকারের যে সুপ্রিম জিনিস, ভারতবর্ষের যে সুপ্রিম জিনিস, কারণ এর ঊর্ধ্বে না প্রধানমন্ত্রী, না রাষ্ট্রপতি, না রাজ্যপাল, কোনো মাতব্বর, কোনো হনু, কিছু কেউ নেই। সব থেকে হনুকে ভারতের সংবিধান। তো এই সংবিধানটার যদি কেউ এগেনস্টে চলে যায়, তাকে যদি কেউ ফ্রড করে, তাহলে সেক্ষেত্রে, অথবা তুমি যে ন্যাচারালাইজেশন উপায়তে ভারতের নাগরিকত্ব পেয়েছিলে, যে নাগরিকত্ব পেয়েছিলে, যে তুমি সৎ ব্যবহার করছো, তোমার সৎ উদ্দেশ্য নিয়ে তুমি ভারতবর্ষে ছিলে, 11টা বছর তুমি ভারতবর্ষে কাটিয়েছো, তারপর তুমি অ্যাপ্লাই করেছো, তুমি ভারতের ল্যাঙ্গুয়েজ বলতে পারছো, তুমি ভারতের কালচার জানো, তোমার সরকার নাগরিকত্ব দিচ্ছে আফটার 11-14 ইয়ার্স পরে, বাইরে তোমাকে দীর্ঘ পর্যবেক্ষণ করার পর দিচ্ছে, এবং দেওয়ার পরই তুমি কোনো না কোনো ঝামেলাতে আটকে গেলে, টেররিস্ট অ্যাক্টিভিটি করে ফেললে, বা কোনো ঝামেলা আটকে গিয়ে তোমার উইদিন 2 ইয়ার্স তোমার ইমপ্রিজনমেন্ট চলে আসলো, তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু নাগরিকত্ব আবার কেড়ে নেওয়া হবে। বা তুমি যদি টেরোরিস্ট হও, তুমি যদি এনিমি কান্ট্রির লোকজন হয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু তোমার চলে যাবে নাগরিকত্ব। এটা একটা মজার বিষয়। এই যে একটা প্যাঁচ দেখো খেয়াল করে, ফ্রড আগেইনস্ট দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতের সংবিধানকে যে মানবে না, ফ্রড করবে, তাহলে তার নাগরিকত্ব চলে যেতে পারে। কোথায় স্যার বলা আছে? ডিপ্রাইভেশন উপায়তে। আচ্ছা ভাবো, ভারতবর্ষে এরকম বহু লোকজন আছে যে পাবলিকের টাকা মেরে এদিক ওদিক চলে যায়। তো জাস্টিস বা জুডিশিয়ারি সিস্টেম, আমার মনে হয় করাপশন বন্ধ করার সব থেকে বড় রাস্তা এটাই। যারা করাপ্টেড পিপল, যারা করাপশন করছে, দুর্নীতি করছে, যেদিন থেকে এটা অ্যাপ্লাই হয়ে যাবে যে তুমি তোমার সহনাগরিকদের যে অধিকার সেটা তুমি খর্ব করছো, সেই দিন থেকে না, যদি এটাকে খর্ব করছো মানে তুমি দেশের শত্রুতা করছো, তুমি সংবিধান মানছো না, তাই সেই হিসাবে তোমার নাগরিকত্ব কেড়ে নিচ্ছি। নাগরিকত্ব স্যার কেড়ে নিলে কি হবে? তার আধার কার্ড, ভোটার কার্ড সব চলে যাবে, ব্যাংকে অ্যাকাউন্ট স্যার রাখতে পারবে না, তার জলের লাইন, লাইটের লাইন, তার বাড়ি, জায়গা, জমি সবই তো তার থাকছে না, কারণ তুমি সে ভারতের নাগরিকই থাকবে না। তাহলে করাপশন যদি কেউ করে থাকে, তার নাগরিকত্ব যদি কেউ কেড়ে নিতে পারে, তাহলে কিন্তু করাপশনের একদম শেকড় উপরে ফেলা যেতে পারে। এটা একটা জায়গা আছে কিন্তু। তো সুতরাং ভারতের সংবিধান মানা সবার উচিত, এবং এটাই সুপ্রিম পাওয়ার। না হলে ভারতের সংবিধানে কিন্তু এই নাগরিকত্ব হারা যেতে পারে। তাহলে 1, 2, 3 এই জায়গাটা হচ্ছে কিভাবে ভারতের নাগরিকত্ব লস হতে পারে সেটা দেখা। এবার চলে আসি, তোমাদের বলেছিলাম স্যার যে 2-3টে জিনিস আছে এক্সট্রা পয়েন্ট মনে রাখতে হবে। যেমন আমরা সবাই জানি এনআরআই বলে শব্দ হয়। এনআরআই এর ফুল ফর্ম কি? নন রেসিডেন্ট ইন্ডিয়ান, যারা প্রবাসী ভারতীয়। এটার বাংলা মানে কি বলি আমরা? প্রবাসী ভারতীয়। এবার দেখো, প্রবাসী ভারতীয় যখন বলছি, তার মানে পরিষ্কার করে বলে দিচ্ছি যে তারা স্যার কিন্তু আসলে ভারতীয় ইন্ডিয়ান নাগরিক, কিন্তু তারা প্রবাসে বা বিদেশে বসবাস করছে, অর্থাৎ রিসাইড আউটসাইড ইন্ডিয়া। কারণ হয় পড়াশোনার জন্য অথবা কোনো কাজের জন্য তারা ভারতবর্ষের বাইরে গেছে, এখন তারা ভারতে নেই, তারা আসলে ভারতের লোকই। ধরো তুমি চাকরি বাকরি পেয়ে বিদেশে রয়েছো, তার মানে তুমি প্রবাসী ভারতীয়, তোমার কিন্তু আসলে আইডেন্টিটি কি? তুমি ইন্ডিয়ান, কিন্তু তুমি কাজের সূত্রে বাইরে গেছো, প্রবাসী ভারতীয় তুমি। তার মানে তুমি একজন নর্মাল ভারতীয় নাগরিক, যা যা ফ্যাসিলিটিস পায়, যা বেনিফিটস পায়, তুমিও তাই পাবে। যেমন রাইট টু ভোট, ভোটে দাঁড়ানো, সমস্ত কিছু তুমি পাবে, তাই না? তো প্রবাসী ভারতীয় মানে তারা আর কিছুই না, তারা নর্মালি ভারতের বাইরে থেকে কাজকর্ম বা পড়াশোনা করছে ঠিকই, কিন্তু তারা আসলে ভারতের নাগরিকই। এটা হচ্ছে নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান। এবার এই যে ডেটা, এনআরআই ডে, জিকের কোশ্চেন স্যার আসে, কবে পালন করা হয়? 9 জানুয়ারি। কারণ এই সময় গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে ফিরে এসেছিলেন এই তারিখে, এটা খেয়াল রাখবে। আর স্যার দুটো আছে, যখন স্যার আমাদের পোখরান সমস্যা হচ্ছিল, পোখরান যখন করা হচ্ছিল, যখন পারমাণবিক মিসাইল পরীক্ষা যখন করা হচ্ছিল, তখন বাইরের থেকে প্রচুর দেশ, বিশেষ করে পাশ্চাত্য দেশগুলো, বিশেষ করে আমেরিকা ইন্ডিয়ার ওপর চাপ ক্রিয়েট করেছিল মার্কেটে, ইকোনমির দিকে। সেই সময় ভারতবর্ষের বাইরে যারা ছিলেন প্রবাসী ভারতীয় লোকজন, তারা
যে ট্যাক্স পাঠান ভারতবর্ষ সরকারকে, সেই ট্যাক্সের টাকায় ভারতবর্ষের যে অর্থনীতি অনেকটা সামাল দেওয়া গেছিল। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী, এবং তিনি দেখেছিলেন যে আমাদের দেশের যারা লোকজন বহু পরিশ্রম করে অর্থ উপার্জন করছে ভারতের মাটির বাইরে গিয়ে, নিজের দেশ ছেড়ে, তারা যে ট্যাক্স পাঠাচ্ছে ভারত সরকারকে, তারা যদি ভারতবর্ষে আসতো তাহলে কতই না দেশটা আরো বেশি করে শক্তিশালী হয়ে উঠতো। তাদেরকে আবার নিজের দেশে ফিরিয়ে আনার জন্য এই যে প্রচেষ্টা, বা ধরো তুমি আজকে প্রবাসী ভারতীয়, তোমার ছেলে মেয়ে বাইরের দেশে জন্মগ্রহণ করেছে, তুমি তোমার ছেলে মেয়ে বাইরের নাগরিকত্ব নিয়ে নিয়েছে, বাট তোমার ছেলে মেয়ে দেখা গেল যে যদি দেশের সঙ্গে দেশে ফিরে আসে তাহলে দেশটার নাম আরো উজ্জ্বল হবে। তা যদি ফিরে আসতে পারে, যদি আজকে বা ভারতের নাগরিক হিসেবে সে এনজয় করতে পারে, তা দেশটা আরো অতিরঞ্জিত হবে, আরো ঠিকঠাক ভাবে এগোতে পারি। সেই কারণে ফ্যাসিলিটিস দেওয়া হয়েছিল, তাকে বলা হতো POI বা পার্সন অফ ইন্ডিয়া। পার্সন অফ ইন্ডিয়া কিন্তু কনসেপ্টটা বর্তমানে আর স্যার নেই, এখন সেটা কনভার্ট বা মার্জ হয়ে গেছে কি OCI মানে কি ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া। এটা 2006 সাল থেকে স্যার এসছে OCI, অর্থাৎ যারা ভারতের বংশোদ্ভূত, যাদের রক্ত বাই ব্লাড কানেকশন রয়েছে, তাদেরকে ফ্যাসিলিটিস দিয়ে ভারতবর্ষকে টেনে আনা, তাদের কিছু প্রিভিলেজ দেওয়া। তার মানে স্যার এটা কিন্তু ডুয়াল সিটিজেনশিপ নয়, এটা বলতে পারো প্রক্সি সিটিজেনশিপ। এটা বলতে পারো তোমরা প্রক্সি সিটিজেনশিপ। ভারতবর্ষ তাহলে কি রয়েছে? ভারতবর্ষে তোমার রয়েছে এক নাগরিকত্ব বিষয়টা, যেটা পরিষ্কার করে বলে দিচ্ছে কত নম্বর আর্টিকেল, পরিষ্কার করে বলে দিচ্ছে আর্টিকেল 9, নো ডুয়াল সিটিজেনশিপ। ক্লিয়ার? আর নাগরিকত্ব তোমার থাকবে কি থাকবে একটা ডিসাইড করছে আর্টিকেল 10 আর 11 অনুযায়ী পার্লামেন্ট ডিসাইড করতে পারে। 1950 সালের পর থেকে সিটিজেনশিপ আইনে তোমার যদি ফুলফিলমেন্ট হয় তাহলে তুমি থাকবে, আদারওয়াইজ তুমি সিটিজেনশিপ কি করবে? লস করে ফেলবে। আর নাগরিকত্ব আমরা অর্জন করতে পারি কি রকম উপায়ে? 4টি উপায়ে বলেছিলাম। 4টি উপায় কি কি নাম? বাই বার্থ, বাই ডিসেন্ট, বাই ন্যাচারালাইজেশন, বাই ইনকর্পোরেশন। আর হারাবে কি করে তুমি? বাই রিনাউন্সিয়েশন, বাই টার্মিনেশন এন্ড বাই ডিপ্রাইভেশন। এই 3 উপায়ে তুমিতে তোমার নাগরিকত্ব হারাতে পারো। বাট ডিসাইড করবে কে? ভারতের নাগরিকত্বের জন্য ভারতের পার্লামেন্ট তার আইন এনে, অর্থাৎ সিটিজেনশিপ অ্যাক্টের দ্বারা করবে। বাট এইটা সমস্ত কিছু ভাবে কিন্তু 26 জানুয়ারি 1950 সালের পর থেকে। আশা করি তোমাদের প্রত্যেকের এই যে বেসিক কনসেপ্টগুলো দরকার ছিল সেটা ক্লিয়ার করতে পেরেছি। এবার তোমরা এক ঝলক লাক্সমিকান্তটা খোলো, ডিটেলটা পড়ো, তবে তোমাদের অনেকটা সুবিধা হবে। যারা যারা নতুন দেখছো, একদম কিন্তু এই ক্লাসগুলো যারা সবে চাকরি বাকরি পড়া শুরু করে তাদের জন্য, বেসিকগুলো একদম ক্লিয়ার করে দেওয়ার জন্য। এবার তারপরেও অনেক বিআরএক্স রয়েছে, যত তুমি বড় চাকরির পরীক্ষা দিতে যাবে, সিভিল সার্ভিস দিতে যাবে, তখন খুচখাচ অনেক প্যাঁচ রয়েছে, সেইগুলোকে তোমাকে ডিটেলে পড়তে হবে। তো আজকে যে আমরা কনসেপ্ট ক্লিয়ারিং, বেসিক ক্লিয়ারিং চ্যাপ্টারগুলো পড়াচ্ছিলাম সাবজেক্ট চ্যাপ্টার ওয়াইজ, তো তার পলিটির চ্যাপ্টার শেষ করলাম, সিটিজেনশিপ। আমরা পরের দিনকে এর পরের যে আর্টিকেল 12 থেকে 35, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস, ভারতের নাগরিকত্ব তো তুমি পেয়ে গেলে, এবার নাগরিকদের অধিকার কি, বেনিফিটস গুলো কি কি, এটাকে পড়া শুরু করব পরের দিনকে। তো আজকে আমরা এই অবধি রাখছি, পরের দিন পরের ক্লাসে দেখা হচ্ছে। তোমরা কিন্তু অন্যান্য যে ক্লাসগুলো চলে, যারা যারা পুরনো স্টুডেন্ট, যারা যারা দীর্ঘদিন ধরে পড়ছো, ডেসক্রিপটিভ ক্লাস শুরু হয়ে যাবে পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াসের জন্য, তারা সেগুলো দেখা বার করো। এছাড়া সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ অন্যান্য যে বিষয়গুলো ক্লাস হয় অন্যান্য পরীক্ষাগুলোর জন্য, সেগুলো করতে থেকো। ঠিক আছে? সঙ্গে থেকো, ভালো থেকো, এবং তোমাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্টে জানিয়ে দিও। আজকে অবধি, থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট অফ লাক।